নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সবাই তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের যে অপেক্ষক টপিক আছে সেটি। যদিও এর আগে আমরা অপেক্ষকের সম্পর্কে একটা ক্লাস করেছি, আশা করি সেই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি আগের ক্লাসটি তোমরা না দেখে থাকো, সেই ক্লাসটি দেখে তারপরে এই ক্লাসটি করলে পরে আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি কারো প্রাথমিক কনসেপ্ট না থেকে থাকে অপেক্ষকের, তাহলে কিন্তু ক্লাসটি রাখা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা সেকেন্ড ক্লাস করব অপেক্ষকের উপরে। তো চলো সময় নষ্ট না করে অপেক্ষকের উপরে আজকে আমাদের সেকেন্ড ক্লাসে কি কি আমরা আলোচনা করব সেটা পরপর দেখে নিই। তো আলোচনার ক্ষেত্রে আমরা আসছি, তো আলোচনা করতে গিয়ে আমরা সবার প্রথমে কি করব, আগের ক্লাসে যেই অপেক্ষক সম্পর্কে জেনেছিলাম সেই অপেক্ষকের শর্টে শুধু একটু দেখে নিতে চাই যে অপেক্ষক কী ছিল, জাস্ট একটু মনে করছি আর কি। অপেক্ষক এরকম টাইপের ছিল। অপেক্ষক ডিফাইন করার জন্য আমাদের দুটো সেট নিতে হয়েছিল। একটা সেট নিচ্ছে সাপোজ এটা এ সেট, আর একটা সাপোজ বি সেট। অপেক্ষক কী ছিল? এই এ সেট থেকে বি সেটের মধ্যে একটা নিয়ম, তাকে আমরা সাধারণত এফ দ্বারা প্রকাশ করতাম। আমরা বলতাম এফ হচ্ছে একটা নিয়ম সাজ দ্যাট, এমন যে সেটা এ থেকে বিতে গেছে, এবং এই নিয়মটা বিভিন্নভাবে কিন্তু আমরা ডিফাইন করতাম, বিভিন্নভাবে এই নিয়মটাকে আমরা প্রকাশ করতাম। যাই হোক, সেই নিয়মের অধীনে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট, সাপোজ এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্যই যদি বি সেটে আমরা কোনো প্রতিবিম্ব পেতাম, সাপোজ আমরা ভাবলাম এ সেট এটা এই এলিমেন্টটা এটার সঙ্গে কানেক্টেড, 2 নম্বর এলিমেন্টটা এটার সঙ্গে কানেক্টেড, 3 নম্বর এলিমেন্ট এটা, 4 নম্বর এলিমেন্টটা এর সঙ্গে কানেক্টেড, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্যই কিন্তু বি সেটে কোনো না কোনো আমরা কানেকশান খুঁজে পাচ্ছি। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের জন্যই আমরা প্রতিবিম্ব পাচ্ছি। তখন আমরা বলতাম যে তাহলে এফ একটা অপেক্ষক হবে। যদি কোনো এলিমেন্ট এরকম থাকতো তাহলে পরে সেক্ষেত্রে কিন্তু এইটার অপেক্ষক হতো না, কারণ এইখানে কি হচ্ছে, একটা এলিমেন্টের প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে না। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের জন্যই প্রতিবিম্ব পেতে হবে। তাহলে এই এ সেটটাকে আমরা বলতাম ডোমেইন বা ক্ষেত্র বা অঞ্চলও আমরা বলতাম, আর বি সেটটাকে আমরা বলছি কোডোমেইন বা উপক্ষেত্র বা উপ অঞ্চল, উপক্ষেত্র বা উপ অঞ্চল। তাহলে ডোমেইন বললে কি হবে, প্রত্যেকটা এলিমেন্টই হবে, হ্যাঁ। আর কোডোমেইন বি সেটের, অর্থাৎ যেখানে নিয়মটা যাচ্ছে সেখানকার প্রত্যেকটা এলিমেন্টকে আমরা বলছি কোডোমেইন। কোডোমেইনের মধ্যে কিন্তু এটাও আসবে, এটাও আসবে, এটাও সবগুলো আসবে, হ্যাঁ। এটার আর একটা নাম আছে, সেটাকে আমরা বলি প্রাক বিম্ব বলি, প্রাক বিম্ব। কিন্তু এটাকে প্রতিবিম্ব বলা যায় না। প্রতিবিম্ব মানে কি, যেগুলো শুধুমাত্র বি এ সেটের সঙ্গে কানেক্টেড, এদের যে কালেকশন তাকে আমরা বলবো প্রতিবিম্ব। এটা প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বের সেট বললে যে সমস্ত এলিমেন্ট এ সেটের এলিমেন্টের সাথে বা ডোমেইনের এলিমেন্টের সঙ্গে কানেক্টেড আছে তাদেরকে আমরা বলবো প্রতিবিম্ব। কোডোমেইন বললে পরে টোটাল এলিমেন্ট, যারা কানেক্টেড আছে তারাও, যারা কানেক্টেড নেই তারাও, হ্যাঁ। তো এই ছিল আমাদের অপেক্ষকের ডোমেইন, কোডোমেইন, প্রাকবিম্ব, প্রতিবিম্ব। আমরা অপেক্ষককে একটা মেশিনের সঙ্গেও তুলনা করতে পারি, অর্থাৎ কোনো একটা মেশিন এমন, ও একটা প্রোডাক্ট তৈরি করে, একটা আউটপুট দেয়। তো এফ একটা মেশিন সাপোজ কোনো একটা প্রোডাক্ট তৈরি করে, তো এফ মেশিন প্রোডাক্ট তো এমনি এমনি তৈরি হবে না, তার জন্য কিছু ইনপুট দিতে হবে। আমরা ভাবছি ইনপুটগুলো হচ্ছে এটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো একটা ইনপুট। এই সমস্ত ইনপুট দিলে পরে ও প্রোডাক্টটা তৈরি করতে পারে, হ্যাঁ। এই ইনপুট দিলে ও এই প্রোডাক্ট তৈরি করবে, এটা দিলে ও এটা তৈরি করবে, এটা দিলে এটাকে তৈরি করবে, এটা দিলে এটাকে তৈরি করবে। এর একটা বোঝার সুবিধার জন্য নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা 1, এটা 2, এটা 3, 4, 5, 6 এরকমভাবে নাম দিচ্ছি। তাহলে এ প্রোডাক্ট, এ ইনপুট যদি আমরা এই এ মেশিনের মধ্যে দিই তাহলে 1 প্রোডাক্ট পাই।
এই ঘটনাকে আমরা এরকমভাবে লিখি এফ অফ এ, অর্থাৎ এ ইনপুটটা কী করলাম, এফ নিয়মের মধ্যে দিয়ে দিলাম, তখন সেটা কি হয়ে গেল, একটা নতুন প্রোডাক্ট দিল, সেটা 1কে দিল। হ্যাঁ, তাহলে একই রকমভাবে যদি বি দিই তাহলে এফ অফ বি ইকুয়াল টু আমরা পাবো 2, যদি সি দিই এফ অফ সি ইকুয়াল টু আমরা পাবো 3। তাহলে এই যে 1, 2, 3 এগুলো অ্যাকচুয়ালি কোথাকার এলিমেন্ট, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোডোমেইনের এলিমেন্ট, এবং তাদেরকে ইন জেনারেল আমরা এফ অফ এক্স দ্বারা লিখতে পারি। দেখো এফ অফ এ, এফ অফ বি, এফ অফ সি, এ বি সি কোনগুলো, এইগুলো। আর ডোমেইনের এলিমেন্টগুলোকে সাধারণত আমরা এক্স দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এফ অফ এক্স মানে কোডোমেইন, তাহলে ডোমেইন এক্স, কোডোমেইন হচ্ছে বা কোডোমেইনের মধ্যে যেগুলো প্রতিবিম্ব, তাহলে এফ অফ এক্স হচ্ছে প্রতিবিম্ব। কোডোমেইন তো 5, 6 ছিল, 5, 6 তো এর মধ্যে আসেনি, তাহলে এফ অফ এক্স মানে কিন্তু অ্যাকচুয়ালি প্রতিবিম্বের সেট, এফ অফ এক্স মানে প্রতিবিম্ব, আর এক্স মানে হচ্ছে ডোমেইন। তো যাই হোক, আগের ক্লাসের সংক্ষিপ্তভাবে অপেক্ষকটা আমরা আরেকটু বলে নিলাম। এইবার আজকে আমাদের যে টপিক আমরা যাব সেটা হচ্ছে দুটো অপেক্ষক যদি দেওয়া থাকে সেই দুটো অপেক্ষক সমান কি সমান নয় সেটা আমরা কিভাবে বুঝবো, অর্থাৎ দুটি অপেক্ষকের সমতা। দুটি অপেক্ষক কখন সমান হবে, দুটি অপেক্ষকের, এ পাশে লিখি, দুটি অপেক্ষকের সমতা। দুটি অপেক্ষকের সমতা, সমতা মানে কখন তারা সমান হবে, এটা যদি আমরা বুঝতে চাই সেটা। আচ্ছা, তাহলে দুটো অপেক্ষক দেওয়া থাকতে হবে। আমরা ভেবে নিচ্ছি যে একটা অপেক্ষক এফ, এটা এ থেকে বিতে গেছে, ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু সাপোজ এক্স এর কিউব। আরেকটা আছে, এটাকে এফ লিখে দিলাম, তাহলে এটাকে অন্য একটা নাম দিচ্ছি, সাপোজ জি, যেটা সাপোজ সি থেকে ডিতে গেছে, ডিফাইন্ড বাই জি অফ এক্স ইকুয়াল টু, এটাও এক্স এর কিউব। এইবার মনে হতে পারে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স এর কিউব, জি অফ এক্স ইকুয়াল টু এক্স এর কিউব, তাহলে দুটো সমান হবেই হবে। তো সবসময় সমান নাও হতে পারে, আমাদেরকে চেক করতে হবে অ্যাকচুয়ালি তারা সমান হচ্ছে কিনা। দেখো কিভাবে সমান নাও হতে পারে, কারণ এফ অফ এক্স মানে কি, এফ অফ এক্স মানে কিন্তু একটা নিয়ম, এবং এফ অফ এক্স মানে কিন্তু অ্যাকচুয়ালি প্রতিবিম্বের সেট, তাই না? তো প্রতিবিম্ব আমরা কিভাবে পাই, প্রতিবিম্ব তো ডোমেইনের উপর ডিপেন্ড করবে, সেই জন্য এটার ডোমেইন আর এটার ডোমেইন সেম হবে সেটা তখন বলে দেওয়া নেই। সাপোজ এখানকার ডোমেইন এ বলে দিল এরকম, এ বললো সাপোজ 1, 2, 3, আর সি যে ডোমেইনটা এখানে আছে সেটা বললো -1, -2, -3। তাহলে এদের যে আমরা প্রতিবিম্ব পাবো, অর্থাৎ এক্স এর ভ্যালু 1 বসালে পরে এফ অফ 1 পাবো, তো প্রতিবিম্ব যেটা পাবো, তাহলে এক্স এর ভ্যালু 1 বসাই, এফ অফ 1 সমান 1 কিউব, 1 কিউব মানে তো 1, এফ অফ 2 তাহলে হবে 2 কিউব, 2 কিউব মানে তো 8, এফ অফ 3 তাহলে 3 কিউব মানে 27। কিন্তু এইখানে কি পাবো দেখো, জি অফ -1 এর কিউব মানে -1, জি অফ -2 কিউব মানে -8, আর জি অফ -3 মানে -27, তাই না? -3 কিউব -27। তাহলে দেখো অ্যাকচুয়ালি এফ অফ এক্স মানে আমরা কি দেখলাম, এফ অফ এক্স মানে এখানে দেখলাম যে এফ অফ এক্স মানে প্রতিবিম্ব। তো এইখানে এফ অফ এক্স এক্স কিউব, জি অফ এক্স এক্স এর কিউব, দুটোই প্রতিবিম্ব। কিন্তু এফ অফ এক্সকে যদি আমরা ভালোভাবে ভেঙে দেখি তখন তো এর প্রতিবিম্ব 1, 8 আর 27, আর জি অফ এক্স এর প্রতিবিম্ব -1, -8, -27। তাহলে কি এই প্রতিবিম্বের সঙ্গে কি এই প্রতিবিম্ব সমান হচ্ছে না কিন্তু, অর্থাৎ এফ অফ এক্স কিন্তু জি অফ এক্স এর সঙ্গে সেম বলা যাচ্ছে না। তাহলে শুধুমাত্র এফ অফ এক্স দেখতে সমান হলেই হবে না, কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। কি কন্ডিশন? 1 নাম্বার কন্ডিশন হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স হতে হবে, অর্থাৎ এগুলোকে সেম হতে হবে, প্রতিবিম্বের গুলোকে সবগুলোকে সমান হতে হবে। 2 নাম্বার কন্ডিশন স্যাটিসফাই করতে হবে যে ডোমেইন অফ এফ অফ এক্স, অর্থাৎ এটাকে ডোমেইন অফ এফ অফ এক্স ইকুয়াল টু ডোমেইন অফ জি অফ এক্স। কারণ
কোডোমেইনের এলিমেন্টগুলো যাই থাক না কেন, প্রতিবিম্বের এলিমেন্টগুলো কিন্তু ডোমেইনের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, ডোমেইনটা যদি সেম হয়ে যায়, এটা যদি সেম হয়, তাহলে তো প্রতিবিম্বকে সেম হতেই হবে। সেজন্য এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে কি না সেটা একবার চেক করে নিতে হয়, তাহলে পরেই কিন্তু দুটো অপেক্ষক সমান আমরা বলতে পারবো। তাহলে দুটো অপেক্ষক সমান দেখার একটাই উপায়, সেটা হচ্ছে দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা চেক করতে হবে। ফার্স্ট কন্ডিশন এফ এক্স ইকুয়াল টু জি এক্স হচ্ছে কিনা, এবং সেকেন্ড কন্ডিশন যেটা এটা হচ্ছে ডোমেইন অফ এফ এক্স ইকুয়াল টু ডোমেইন অফ জি এক্স হচ্ছে কিনা। ডোমেইনটাকে সেম হতে হবে, এখানে এ এটা সি। ডোমেইনটা যদি সেম হয় তাহলে আমরা বলবো হ্যাঁ দুটো অপেক্ষক সমান হবে। আচ্ছা, দুটো অপেক্ষকের সমতা কখন তারা সমান হবে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা এর পরবর্তী টপিক যেটা সেটাতে যাচ্ছি, সেখানে খুব ইম্পর্টেন্ট এবং সহজ একটা টপিক আসবে, সেটা হচ্ছে চল। চল মানে হচ্ছে চলরাশি, তারপরে আসবে ধ্রুবক, এবং এর পরবর্তীতে আমরা দেখব অন্তরাল। চল এবং ধ্রুবক এই দুটো আগে আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। চলের সঙ্গে আমরা আগে থেকে পরিচিত। চল সাধারণত আমরা এটাকে এক্স, ওয়াই, জেড, টি এগুলো দিয়ে প্রকাশ করে থাকি। এক্স, ওয়াই, জেড, টি। চল মানে চলরাশি, অর্থাৎ যার মান নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বা আগে থেকে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তাকে আমরা বলবো চলরাশি। যেমন কোনো একটা বাসে করে আমরা এ জায়গা থেকে বি জায়গাতে যাচ্ছি, তো বাসের প্যাসেঞ্জার সংখ্যা যদি চল ভাবি, এক্স ইকুয়াল টু যদি ভাবি নাম্বার অফ প্যাসেঞ্জার, যদি ভাবি, তাহলে এ এবং বি পজিশনের মধ্যে অনেকগুলো স্টপেজ আসবে। সেই স্টপেজগুলোতে প্যাসেঞ্জার নামবে, আবার নতুন প্যাসেঞ্জার উঠবে। তাহলে প্যাসেঞ্জারের নাম্বার কি ফিক্সড থাকবে, নির্দিষ্ট করে বলা যাবে না। সেই জন্য নাম্বার অফ প্যাসেঞ্জার যদি হয় তাহলে এক্সকে আমরা বলবো এটা ভেরিয়েবল, সবসময় চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, আর যদি আমরা এ থেকে বির ডিস্টেন্স ভাবি, সাপোজ একটা ভাবলাম ডিস্টেন্স বিটুইন এ পজিশন অ্যান্ড বি পজিশন, এ এবং বির মধ্যে দূরত্ব। তো এ এবং বির মধ্যে দূরত্ব তো সবসময় ফিক্সড, এটা কি চেঞ্জ হওয়ার আছে? চেঞ্জ হওয়ার নেই। হ্যাঁ, সেই জন্য এ এবং বির মধ্যে যে দূরত্ব, এই যে ঘটনা, একে কিন্তু আমরা বলবো ধ্রুবক বা কনস্ট্যান্ট। হ্যাঁ, এর মানের কোনো কিন্তু পরিবর্তন নেই। তাহলে ধ্রুবক বললে কিন্তু তার মান ফিক্সড, অর্থাৎ যার মানের কোনো পরিবর্তন নেই তাকে আমরা বলবো ধ্রুবক। সাধারণত একে আমরা যদি চিহ্ন দিয়ে প্রকাশ করি, স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি, কে, এগুলো দ্বারা প্রকাশ করি। সাপোজ এটা কে দিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে চল এবং ধ্রুবক। একটু ডিটেলসে যদি আমরা দেখি, চলের মধ্যেও আবার একটু ভাগ আছে। চলের মধ্যে দুই রকম হতে পারে, একটা হচ্ছে বিচ্ছিন্ন চল। বিচ্ছিন্ন চল মানে হচ্ছে এরকম যে এক্স এর ভ্যালু এরকম, এক্স একটা চল, বললো এক্স এর মান গ্রেটার দ্যান 1 লেস দ্যান 10। তাহলে 1 থেকে শুরু করে যদি আমরা সংখ্যা রেখায় ব্যাপারটাকে দেখানোর চেষ্টা করি, এটা সাপোজ 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এটা 10। হ্যাঁ, তো 1 থেকে শুরু করে আবার বললাম এক্স বিলংস টু রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। তাহলে 1 থেকে শুরু করে বা 1 এর পর থেকে ইকুয়াল টু দিলাম। 1 থেকে শুরু করে পর যাবে, কোনো নাম্বার কি এর মধ্যে বাদ পড়বে? ছাড়া পড়বে না, বাদ পড়বে না। তাহলে এক্স যেটা আছে, এক্স এর মান কিন্তু 1 থেকে 10-এর মধ্যে ঘোরাফেরা করছে, কিন্তু কত হচ্ছে আমরা বলতে পারছি না। সেই জন্য এক্সকে চল বলছি, এবং এটা কিন্তু একটা অবিচ্ছিন্ন চল। হ্যাঁ, এর মধ্যে কোনো গ্যাপ নেই। আর যদি গ্যাপ থেকে থাকে তাহলে আমরা বলবো বিচ্ছিন্ন চল। যেমন এটাই যদি হয় এক্স গ্রেটার ইকুয়াল টু 1 লেসার ইকুয়াল টু 10, এবং বললো এক্স বিলংস টু রিয়েল নাম্বার, না বলে বললো এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার যদি বলে তাহলে তো আমরা বুঝতে পেরে যাবো ন্যাচারাল নাম্বার। তাহলে পরে এক্স এর ভ্যালু কত হবে? 1, তারপরে 2, 3, 4, 5, মাঝখানে এটা এগুলো গ্যাপ পড়ে যাচ্ছে। তাহলে এই গ্যাপগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু আমরা তখন এটাকে বলবো বিচ্ছিন্ন চল।
তো অবিচ্ছিন্ন চল যদি গ্যাপ না থাকে, এর মধ্যে কোনো গ্যাপ না থাকে, অবিচ্ছিন্ন চল যদি গ্যাপ থেকে যায় তাহলে আমরা বলবো বিচ্ছিন্ন চল। আচ্ছা, একই রকমভাবে ধ্রুবকের মধ্যেও ভাগ আছে। ধ্রুবকের মধ্যে যদি আমরা ভাগ ভেবে দেখি, দুই রকমের ভাগ আছে। একটা হচ্ছে পরম ধ্রুবক, পরম ধ্রুবক, আর একটা হচ্ছে যদৃচ্ছ ধ্রুবক, যদৃচ্ছ ধ্রুবক। পরম ধ্রুবক এবং যদৃচ্ছ ধ্রুবক। কোনটাকে পরম ধ্রুবক বলবো, কোনটাকে যদৃচ্ছ ধ্রুবক বলবো? পরম ধ্রুবক হচ্ছে যতগুলো নাম্বার 0, 1, 2, -1, 1.2, 5.7, e, পাই, এগুলোকে আমরা বলবো পরম ধ্রুবক। যে কোনো রিয়াল নাম্বার যদি নিই তাকে আমরা বলবো যেটা পরম ধ্রুবক। যদৃচ্ছ ধ্রুবক কি? একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ভালো পরিষ্কার হবে। অর্থাৎ যে ধ্রুবকের মান বিভিন্ন ঘটনার অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। কীরকম ভাবে? যেমন এখানে যদি একটা ভাবি, মনে করো, আচ্ছা এখানে লিখছি, এটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, সাপোজ এটা 0,0, মূল বিন্দুতে একটা বৃত্ত, হ্যাঁ, এর একটা ব্যাসার্ধ থাকবে, এটা 1। তারপরে একই কেন্দ্র করে আর একটা বৃত্ত আঁকছি, এর ব্যাসার্ধ থাকবে, এটা তো 2, হ্যাঁ। আরও বড় বিষয় একটা থাকতে পারে। এই বৃত্তের সমীকরণকে যদি আমরা লিখি, যদিও বৃত্তের সমীকরণ সম্পর্কে তোমাদের এখনো ডিটেলস ক্লাস হয়নি, এটা পরবর্তীতে হবে, আপাতত এটা এভাবেই বুঝতে হবে। x² + y² = a²। এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, একে আমরা বলছি বৃত্তের ব্যাসার্ধ। x, y এগুলোকে বলবো চল, আর এ যেটা আছে দেখো, যদি এই বৃত্তের ক্ষেত্রে ভাবি তখন এর ভ্যালু 1, তাহলে a = তখন 1 নিতে হবে। আর যদি এই বৃত্তে বড়টার ক্ষেত্রে ভাবি তখন a = 2, তাই না? তাহলে দেখো a = 1, এটা তো কনস্ট্যান্ট, a = 2, এটাও তো কনস্ট্যান্ট। কিন্তু যখন আমরা সমীকরণটা লিখেছি তখন দুটো ঘটনাকে যেহেতু এখানে একবারে লিখেছি, সেই জন্য দুটোর বদলে একটা নতুন কনস্ট্যান্ট a লিখেছি, হ্যাঁ। তাহলে এই এর মান কিন্তু 1ও হতে পারে, আবার 2ও হতে পারে, সেটা ঘটনার উপর নির্ভর করবে, এবং সেগুলো কিন্তু কনস্ট্যান্ট হবে। এরকম টাইপের কোনো কনস্ট্যান্ট যদি থাকে, ধ্রুবক থাকে, তখন তাকে আমরা বলি যদৃচ্ছ ধ্রুবক। সাধারণত এগুলোকেই a, b, c, d দ্বারা প্রকাশ করি। এ লিখছি মানে কি? মানটা ঘটনার অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, আগে থেকে আমরা বলতে পারছি না, তখন আমরা a, b, c দিয়ে প্রকাশ করি। আর পরম ধ্রুবক বললে 0, 1, 2, 3 যে কোনো নাম্বার যদি বলি তখন সেটাকে আমরা বলছি পরম ধ্রুবক। তো আশা করি চল এবং ধ্রুবক সম্পর্কে তোমাদের একটা কনসেপ্ট লাভ হয়েছে। এর পরবর্তীতে চলে আসছি, সেটা হচ্ছে অন্তরাল। অন্তরাল কি জিনিস সেটা একবার দেখে নিই। অন্তরাল যদিও এর উপরে আমার একটা আলাদা ক্লাস আছে, তাও আরেকবার বলে দিচ্ছি এখানে। অন্তরাল ব্যাপারটা কীরকম? কয়েক রকমের অন্তরাল হতে পারে। যেমন প্রথমে ভাবি বদ্ধ অন্তরাল। বদ্ধ অন্তরাল কখন বলবো? অর্থাৎ এখানে কি কতগুলো মান থাকবে। যেমন আমরা যখন এখানে চল বললাম যে x > 1 < 10, তাহলে ওরকম টাইপের যদি আমরা ভাবি যে x এর মান > 1 < 10, অর্থাৎ x হচ্ছে এমন একটা চল যেটা 1 থেকে শুরু করে 10 পর্যন্ত গেছে। এবং যদি এখানে বলে দিই, এবং এখানে বলা আছে x belongs to রিয়াল নাম্বার, তাহলে এটাকে আমরা বলবো এটা বদ্ধ অন্তরাল। বদ্ধ কেন বলছি? কারণ এর শুরু এবং শেষ, শুরু 1 থেকে শেষ 10-এ গিয়ে এই জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে পারছি। বাউন্ডারি পজিশনটা যদি, বর্ডার পজিশনটা যদি সঠিকভাবে বোঝা যায়, তাহলে আমরা তাকে বলবো, সেই অন্তরালকে বলবো বদ্ধ অন্তরাল বা বিস্তার, হ্যাঁ। অর্থাৎ এক্স এর মান অনেকটা জায়গা জুড়ে থাকবে, সেই জায়গাটাকে বদ্ধ বলবো না মুক্ত বলবো? যদি বাউন্ডারি পজিশন বা বর্ডারটা কি হয়ে থাকে, ফিক্সড করে বোঝা যায়, তখন তাকে আমরা বলবো বদ্ধ অন্তরাল। বর্ডারটা যদি ফিক্সড করে বোঝা না যায়, তখন তাকে আমরা বলবো মুক্ত অন্তরাল। এবার দেখি মুক্ত অন্তরাল কিভাবে লেখা যায়। মুক্ত অন্তরাল এটাই লিখতে পারি, যদি x > 1 < 10 হয়, তাহলে পরে এটা হয়ে যাবে মুক্ত অন্তরাল। এবং x belongs to কি? রিয়াল নাম্বার, বাস্তব সংখ্যা। দেখো এখানে মুক্ত কেন বললাম? কারণ এই বাউন্ডারি বর্ডার পজিশন যেটা আছে সেখানে
নাম্বারগুলো কোথা থেকে শুরু সেই জিনিসটা আমরা বা কোথায় গিয়ে শেষ সেটা পরিষ্কার করে বলতে পারি না। এখানে কি বলা আছে এক্স গ্রেটার দ্যান ওয়ান, এক্স ওয়ানের থেকে বড়, তাহলে এক্স এর মান কোথা থেকে শুরু হবে আমরা কি বলতে পারছি? যেমন কেউ বলতে পারে এক্স এর ভ্যালু 1.00001 এখান থেকে শুরু হবে, কিন্তু যদি কেউ বলে 1.000 আরো জিরো বাড়িয়ে দেয় তাহলে পরে কি হবে? সেটা আরো আগে চলে আসবে না? অর্থাৎ ওয়ানের ঠিক পরেই কোন নাম্বারটা আছে সেটা কিন্তু আমরা পরিষ্কার করে বলতে পারি না। একই রকমভাবে 10-এর আগে গিয়ে শেষ, এটা মানে লেস দ্যান 10, 10-এর থেকে ছোট, কিন্তু ছোট হতে 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 কোথায় গিয়ে শেষ হবে, বাউন্ডারি বর্ডারটা কোথায় সেটা কিন্তু পরিষ্কার করে এখানে বোঝা যায় না। সেই জন্য এই অন্তরালকে বলা হচ্ছে মুক্ত অন্তরাল, অর্থাৎ বর্ডারটা উন্মুক্ত, এখানে ফিক্সড কোনো বাউন্ডারি বোঝা যাচ্ছে না, মুক্ত অন্তরাল। তাছাড়াও অর্ধবদ্ধ বা অর্ধমুক্ত হয় যদি এরকম টাইপের হয়, সাপোজ এক্স গ্রেটার ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে বাউন্ডারি পরিষ্কার বোঝা যাচ্ছে 1 থেকে শুরু, লেস দ্যান 10, এখানে 10-এর আগে গিয়ে শেষ, 10-এর আগে কোথায় গিয়ে শেষ, এখানে মুক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা বলবো অর্ধবদ্ধ অথবা অর্ধমুক্ত। একই রকমভাবে গ্রেটার দ্যান 1 লেস অর ইকুয়াল টু 10, এটাও কেউ বলতে পারে, এটাও অর্ধবদ্ধ বা অর্ধমুক্ত। তাহলে এই অন্তরালকে যখন আমরা লিখবো, যদি বদ্ধ অন্তরালকে লিখি তখন সেটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি 1,10। তাহলে যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি তাহলে কিন্তু ইকুয়াল টু চিহ্ন থাকবে। মুক্ত অন্তরালকে যদি লিখি তখন সেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় 1,10, অর্থাৎ মুক্ত অন্তরালের মধ্যে লিখলে এখানে কিন্তু ইকুয়ালিটি থাকবে না, বা ইকুয়ালিটি না থাকলে তখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। আর যদি এটা লিখি তাহলে আমরা দেখলাম ইকুয়ালিটি থাকলে থার্ড ব্র্যাকেট হয়, তাহলে থার্ড ব্র্যাকেট, আর ইকুয়ালিটি না থাকলে পরে সমান চিহ্ন না থাকলে পরে তখন ফার্স্ট ব্র্যাকেট হয়। এটাকে যদি লিখি এখানে সমান চিহ্ন নেই তাহলে হবে ফার্স্ট ব্র্যাকেট 1, এখানে সমান চিহ্ন আছে তাহলে থার্ড ব্র্যাকেট 10, এরকমভাবে লিখবো। তাছাড়াও যদি এরকমভাবে লিখি আরেকটা হতে পারে, যেমন এরকম বললো যে এক্স গ্রেটার দ্যান মাইনাস ইনফিনিটি লেস দ্যান ইনফিনিটি, তখন একই রকম হবে। এগুলো ইনফিনিটি মানে কি? অসীম, কত দূর যাব, চলতেই থাকবো, কত দূর যাব, তাহলে সেটা কোনো বাউন্ডারি নেই, সেই জন্য আমরা এটাকে মুক্ত অন্তরাল বলবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। কিংবা এটা এরকম হতে পারে এক্স গ্রেটার ইকুয়াল টু 1 লেস দ্যান ইনফিনিটি, তখন তাহলে আমরা বলবো এক্স, আচ্ছা এক্স তো না, তখন তাকে আমরা বলবো এখানে 1-এ থার্ড ব্র্যাকেট আছে তাহলে 1, এখানে বলবো ইনফিনিটি 1, ইনফিনিটিতে ইকুয়াল টু নেই সেই জন্য ওখানে ফার্স্ট ব্র্যাকেট। এরকমভাবে বিভিন্ন অন্তরাল আমরা প্রকাশ করব, কখনো বদ্ধ, কখনো মুক্ত, কখনো অর্ধবদ্ধ বা অর্ধমুক্ত, এরকমভাবে বিভিন্ন অন্তরাল আমরা দেখব। তো আশা করি অন্তরালের কনসেপ্টটা তোমাদের পরিষ্কার হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা বিভিন্ন টাইপের অপেক্ষক সম্পর্কে জানবো, নতুন নতুন টাইপের অপেক্ষক, তাদের বিশেষ ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই জন্যই সেগুলো আমাদের জানা প্রয়োজন। আচ্ছা, এবারে কয়েকটা অপেক্ষক সম্পর্কে আমরা জেনে নিতে চাই। সবার প্রথমে যে অপেক্ষকটা দেখব সেটাকে আমরা বলছি ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন। 1 নম্বরে বলছি ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন। ধ্রুবক অপেক্ষক, ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন, ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন। তো কোনটাকে বলবো? আমরা তো দেখলাম একটু আগেই ধ্রুবক বা কনস্ট্যান্ট কথার মানে হচ্ছে যার মান পরিবর্তন করা যাবে না। অপেক্ষককে আমরা কি দ্বারা লিখি? এফ অফ এক্স, জি অফ এক্স, এরকমভাবে লিখি। অর্থাৎ অপেক্ষক তো সবসময় একটা ডোমেইন থেকে একটা ডোমেইনে যাবে। এফ অফ এক্স বা এফ হচ্ছে সাপোজ এ থেকে বিতে গেছে, এরকম ডিফাইন্ড বাই বললো এফ অফ এক্স ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট হবে, সাপোজ 5, একটা 5 বললো। তাহলে যদি এরকম টাইপের হয় তাকে আমরা বলবো কনস্ট্যান্ট। এক্সের ভ্যালু ডোমেইনে অনেক কিছু থাকতে পারে, ডোমেইন মানে এক্স, এক্সের ভ্যালু তুমি যাই বসাও সবসময় সেটা 5-এই যাবে। হ্যাঁ, যদি এরকম টাইপের অপেক্ষক থাকে তখন তাকে আমরা বলবো ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন। যদি ব্যাপারটাকে ছবির সাহায্যে আমরা দেখে নিতে চাই, ছবির সাহায্যে ব্যাপারটাকে প্রকাশ করি তখন এরকম হবে। তারপর এখানে ডোমেইনের এলিমেন্টগুলো আছে, এখানে কোডোমেইনের এলিমেন্টগুলো আছে। হ্যাঁ, এটা হলো 1, 5, 7, 9, এরকম টাইপ 4টা এলিমেন্ট আছে। আর আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে যুক্ত, সবাই 5 এগিয়ে যুক্ত হচ্ছে, 5 এগিয়ে যুক্ত হচ্ছে, এরকম টাইপের সবাই
5 গিয়ে যুক্ত হচ্ছে। এরকমভাবে যদি কোনো অপেক্ষক থাকে তখন সেই অপেক্ষককে বলা হবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট অপেক্ষক। ডোমেইন সেটের প্রত্যেকটা এলিমেন্ট, সাপোজ এ যদি হয়, বি যদি হয়, সি যদি হয়, ডি যদি হয়, প্রত্যেকটা এলিমেন্ট কি কোডোমেইনের একটা এলিমেন্টের সাথেই যুক্ত থাকবে। যদি এরকম টাইপের হয় তখন তাকে আমরা বলি কনস্ট্যান্ট ফাংশন বা ধ্রুবক অপেক্ষক। হ্যাঁ, এফ অফ এক্সকে তো আমরা ওয়াই দ্বারাও লিখি, তাই না? এটা ওয়াই ইকুয়াল টু 5ও লিখতে পারি। সেই জন্য এর যদি আমরা ছবি আঁকি, ছবিতে ব্যাপারটা যদি আমরা দেখার চেষ্টা করি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যদি ভাবি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ওয়াই ইকুয়াল টু 5, অর্থাৎ এক্স এর মান যাই বসাই ওয়াই এর মান 5ই হবে। এক্স এর মান যদি 1 নিই ওয়াই এর মান 5, এক্স এর মান 2 নিই 5, 3 নিলে 5, 0 নিলে 5, যা খুশি তাই নাও, ডোমেনের উপর ডিপেন্ড করবে। এখানে যদিও ডোমেনটা এবিসিডি নিয়েছি, এখানে নতুনভাবে যদি ভাবি 1 2 3 0 এরকম, আমি দেখাতে চাইছি ছবিটা কেমন হবে। এক্স এর ভ্যালু যদি 1 নিই, এক্স এর ভ্যালু 1, তো ওয়াই এর মান সাপোজ এখানে 5, এক্স এর মান যদি 2 নিই তাও ওয়াই এর মান 5, অর্থাৎ এই পয়েন্টগুলোকে এখানে প্লট করছি। 3 নিলে পরেও 5 আর 0 নিলে পরেও 5, তাহলে এইগুলোকে যদি কানেক্ট করে দিই তাহলে যেটা হবে সেটাই হবে, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 5, তো এই লাইনটাই হয়। হ্যাঁ, তাহলে এটা কিন্তু এই অপেক্ষকের ছবি হবে। যদি ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখতে চাই তাহলে এটাকে এইভাবে প্রকাশ করা যাবে। হ্যাঁ, আচ্ছা, ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন আশা করি তোমরা বুঝতে পেরেছো। এফ অফ এক্স ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট হয়, 5 0 1 2 3, এ যদি হয় তাও হবে এফ অফ এক্স ইকুয়াল টু এ, এ হচ্ছে কনস্ট্যান্ট। এরকম টাইপের অপেক্ষক যদি থাকে তখন তাকে আমরা বলবো ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন। এরপরে 2 নম্বরে যেটা আসছি, 2 নম্বর অপেক্ষক যেটা সম্পর্কে জানা দরকার, 2 নম্বর অপেক্ষকে আসছি, সেটা হচ্ছে উপাদান স্থির অপেক্ষক। উপাদান স্থির অপেক্ষক, উপাদান স্থির অপেক্ষক, নাম শুনেই ব্যাপারটা অনেকটা বোঝা যাচ্ছে। উপাদান স্থির অপেক্ষক বা আইডেন্টিটি ফাংশন সম্ভবত। এটা হচ্ছে উপাদান স্থির অপেক্ষক বা ইংরেজিতে বললে আইডেন্টিটি ফাংশন। হ্যাঁ, উপাদান স্থির, উপাদান স্থির কথাটার মানে হচ্ছে, দেখো উপাদান স্থির যদি ভেন ডায়াগ্রাম সাহায্যে ব্যাপারটা দেখতে চাই তাহলে তারপরে অপেক্ষকটাকে লিখছি, তাহলে ব্যাপারটা বেশি পরিষ্কার হবে। উপাদান স্থির, সাপোজ এখানে আছে এ বি আর সি, এটা ডোমেইন সেট, এটা হচ্ছে কোডোমেইন সেট। এবার এখানে আছে এ বি সি ডি, এ যদি এতেই যায় তাহলে কি ইনপুট যা দিচ্ছি আউটপুটও ওটাই পাচ্ছি, অর্থাৎ উপাদানটা একই রকম থাকছে, কোনো চেঞ্জ আসছে না। বি যদি দিই কোনো একটা নিয়মের মেশিনের মধ্যে তাহলে আবার বি পাচ্ছি, উপাদান যা দিচ্ছি ওটাই পাচ্ছি, তাহলে কি উপাদান অর্থাৎ এলিমেন্টগুলো কি সেম থাকছে না, একই রকম থাকছে। সি যদি দিই তাহলে সি যদি পাই, তাহলে এই ঘটনার ক্ষেত্রে কিন্তু উপাদানগুলো সবসময় সেম আছে, এ এতে যাচ্ছে, বি বিতে যাচ্ছে, সি সিতে যাচ্ছে। যদি এরকম টাইপের হয় তখন সেই অপেক্ষককে বলবো আমরা এটা হচ্ছে উপাদান স্থির অপেক্ষক। এটাকে লিখবো কিভাবে, এটাকে আমরা এরকম হবে এফ অফ এক্স ইকুয়াল টু আবার এক্সই হবে, এফ হচ্ছে এ থেকে বি, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স যদি এরকম টাইপের থাকে তখন তাকে আমরা বলবো এটা উপাদান স্থির অপেক্ষক। উপাদান এক্স দিয়েছিলাম, এলিমেন্ট এক্স দিয়েছিলাম, আউটপুট আবার এক্সই পাচ্ছি, যদি এরকম টাইপের হয় উপাদান স্থির অপেক্ষক আমরা বলতে পারি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বরটাকে আমরা বলছি বহুপদ অপেক্ষক। বহুপদ অপেক্ষক বা ইংরেজিতে বললে পলিনোমিয়াল ফাংশন। বহুপদ অপেক্ষক বা পলিনোমিয়াল ফাংশন, কোনো একটা অপেক্ষককে যদি বিশেষ আকারে লেখা যায় তখনই সেই অপেক্ষককে আমরা বহুপদ অপেক্ষক বলতে পারবো। কি আকারে দেখো একটু সংক্ষেপে বলে দিচ্ছি। এফ অফ এক্স অপেক্ষক তো এফ অফ এক্স আকারে থাকবে। এফ অফ এক্স এটা যদি এরকমভাবে থাকে, সাপোজ এ জিরো, এ জিরো মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্সের স্কোয়ার প্লাস এ থ্রি এক্সের কিউব প্লাস ডট ডট করে প্লাস এ এন এক্স টু দি পাওয়ার এন। এরকমভাবে যদি কোনো অপেক্ষককে লেখা যায় তখন সেই অপেক্ষককে বলবো আমরা বহুপদ অপেক্ষক। এবার মনে হতে পারে এ জিরো এ ওয়ান এ টু, এই যে এ জিরো আছে, এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এরকম করে এ এন পর্যন্ত যারা গেছে তারা কি, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এ জিরো এ ওয়ান এ টু ডট ডট করে
এ এন পর্যন্ত যারা আছে সবই কনস্ট্যান্ট এবং এগুলো যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। হ্যাঁ, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। আর এইখানে দেখো ভালো করে দেখলে দেখা যাবে এক্স এর পাওয়ার 1 2 3 এখানে কিছু নেই, মানে কিন্তু এক্স এর পাওয়ার 0 আছে। হ্যাঁ, এক্স এর পাওয়ার 0 আছে। তাহলে এক্স এর পাওয়ার যদি স্টার হয়, সাপোজ স্টার হয়, স্টারের ভ্যালু তাহলে কত হবে? তাহলে স্টার ইকুয়াল টু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 4 এরকম করে n পর্যন্ত হতে পারে। এগুলো সবই কি? সবই অখণ্ড সংখ্যা। তাহলে এই স্টার অর্থাৎ এক্স এর পাওয়ার কিন্তু অখণ্ড সংখ্যা হতে হবে, হোল নাম্বার হতে হবে, অখণ্ড সংখ্যা। ক্লাস 9-এ কিন্তু আমরা এই বহুপদ অপেক্ষ সম্পর্কে একটু কিন্তু জেনেছি। হ্যাঁ, যেমন এফ অফ এক্স ইকুয়াল টু যদি বলে √3x + 5x স্কোয়ার, এটা কি একটা বহুপদ অপেক্ষক হবে? কোশ্চিন হচ্ছে হ্যাঁ হবে বহুপদ অপেক্ষক, কারণ এখানে a0 a1 কনস্ট্যান্টগুলো যেগুলো আছে সেগুলো রিয়াল নাম্বার। এক্স যে চল আছে তার পাওয়ার কিছু নেই, মানে 1 আছে এখানে, 2 1 2 দেখছি অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে, তাহলে এটা কিন্তু বহুপদ অপেক্ষক হবে। এবার সাপোজ আরেকটা ভাবছি, g অফ এক্স 7√x + √3x স্কোয়ার, এটা কি বহুপদ অপেক্ষক হবে? আমরা দেখছি যে প্রথমে চলগুলো দেখি 7 আর 3, এটা তো বাস্তব নাম্বার দেওয়া আছে, তাহলে তো ঠিক আছে, কন্ডিশন স্যাটিসফাই করছে। এবার এখানে দেখি এক্স এর পাওয়ার এখানে 2 আর এক্স এর পাওয়ার এখানে রুট, মানে কি এক্স এর পাওয়ারে হাফ আছে, তাই না? এক্স এর পাওয়ার হাফ আছে, তো হাফ কি অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে না, তাহলে জি অফ এক্স কিন্তু আমাদের বহুপদ অপেক্ষক বা পলিনোমিয়াল ফাংশন হবে না। তাহলে কোনো একটা ফাংশনকে বা অপেক্ষককে যদি এরকম আকারে লেখা যায়, তখন সেই অপেক্ষককে আমরা বলবো বহুপদ অপেক্ষক বা পলিনোমিয়াল ফাংশন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা 4 নাম্বার টপিক যেটা আছে সেটা আমরা যাচ্ছি, এটাকে আমরা বলছি মূলদ অপেক্ষক। মূলদ অপেক্ষক বা রেশনাল ফাংশন। মূলদ অপেক্ষক, আমরা তো মূলদ সংখ্যা চিনেছিলাম, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায়, যেখানে q ≠ = 0 এবং pq পূর্ণ সংখ্যা, তখন তাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ অপেক্ষকও ঠিক ওরকমই একটা জিনিস, অর্থাৎ মূলদ অপেক্ষককে সাধারণত যদি r দ্বারা প্রকাশ করি, r হচ্ছে a থেকে b একটা অপেক্ষক, এবং r অফ x কে যদি আমরা দুটো অপেক্ষকের এরকম ভাগফল আকারে লিখতে পারি, f অফ x বাই g অফ x, হ্যাঁ, তখন তাদেরকে মূলদ অপেক্ষক বলা যাবে। কিন্তু একটা কন্ডিশন, g অফ x যেন ≠ = 0 হয়। g অফ x কে কিন্তু 0 হওয়া যাবে না, কারণ 0 হয়ে গেলে আমরা জানি এটা অসংজ্ঞাত হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। সেজন্য f অফ x বাই g অফ x আকারে লেখা যদি যায়, তাহলে পরে মূলদ অপেক্ষক হবে, কিন্তু এখানে একটা কন্ডিশন থাকবে যে g অফ x ≠ = 0, অর্থাৎ এর মধ্যে এমন কোনো ভ্যালু থাকবে না যার জন্য g অফ x 0 হয়ে যায়, ডোমেইনটা কিন্তু সেই হিসেবে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো মূলদ অপেক্ষক আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলে আসছি 5 নাম্বার, যেটা এটা গুরুত্বপূর্ণ একটা, সেটা হচ্ছে মডুলাস বা পরম মান অপেক্ষক। এটা কিন্তু অনেক জায়গাতে কাজে লাগে এবং আমাদের কনসেপ্টটা এখানে একটু এলোমেলো হয়ে যায়। পরম মান অপেক্ষক, পরম মান অপেক্ষক আমরা এখানে মডিউলাস ফাংশনও বলি, মডিউলাস ফাংশন, মডিউলাস ফাংশন বা পরম মান অপেক্ষক বলি। মডিউলাস ফাংশন বা পরম মান ব্যাপারটা কি, ছোট ক্লাসে কিন্তু আমরা এই পরম মানের ব্যাপারের উপরে কিন্তু একটা অঙ্গটঙ্গ করেছি। হ্যাঁ, পরম মান মানে হচ্ছে যে জাস্ট ডিরেকশনটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে যে মানটা সেটা, যেমন আমাদের এরকম টাইপের থাকতো যে -3 এর পরম মান কত, তখন আমরা বলতাম 3। হ্যাঁ, অর্থাৎ অর্থাৎ অপোজিট ডিরেকশনটা শুধু বাদ দিতাম, সংখ্যাটাকে শুধু নিতাম। অর্থাৎ পরম মান অপেক্ষকের কাজ কি, মাইনাসটাকে প্লাস করে দেওয়া, মাইনাস বাদ দিলে কি থাকে, প্লাসই তো থাকে। হ্যাঁ, তো ওরকম একটা ব্যাপার। পরম মান অপেক্ষক মানে হচ্ছে যে অপেক্ষক কোনো একটা নাম্বারকে, কোনো একটা ভ্যালুকে সবসময় পজিটিভ করে দেয়, তখন সেটাকে বলছি আমরা পরম মান অপেক্ষক। যেমন বোঝার জন্য লিখছি, যেমন যদি সাপোজ ভাবি 3 এর পরম মান, 3 এর পরম মান কত, 3 হবে, কারণ এখানে তো মাইনাস তো কিছুই নেই, তাকে বাদ দিব আমরা। পরম মান কি, মাইনাসটাকে বাদ দিয়ে দেওয়া। তাহলে 3 এর পরম মান 3, যদি বলে 2 এর পরম মান তো 2, যদি বলে 0 এর পরম মান হচ্ছে 0, কারণ এখানে তো মাইনাসই নেই, আসেনি। এবার যদি বলে -1 এর পরম মান, তখন বলছি 1, -1 এর পরম মান 1, এখানে মাইনাসটাকে বাদ দিয়ে দিলাম।
বললো -2 এর পরম মান, তাহলে হলো 2। হ্যাঁ, তাহলে -1 এর পরম মান 1, -2 এর পরম মান 2, 0 এর পরম মান 0। তাহলে দেখো যখন নাম্বারটা পজিটিভ হচ্ছে তখন কিন্তু সরাসরি ওটাই বসে যাচ্ছে, নেগেটিভ যখন হচ্ছে তখন কিন্তু একটা মাইনাস চলে যাচ্ছে। তাহলে আমরা এটাকে এরকম ভাবে, 1 মানে কি -1, অর্থাৎ এই -1, অর্থাৎ এই মাইনাসের সামনে আর একটা মাইনাস বসাতে হচ্ছে। এটা 2, তার মানে কি -2, এরকম ভাবে বসাচ্ছি। তখন তাকে আমরা বলছি তাহলে এটা -2 এর পরম মান এটা, 2 মানে এটা -2। তাহলে দেখো পরম মান অপেক্ষকটা কিন্তু আমরা এরকম ভাবে লিখতে পারি, f of x ইকুয়াল টু, যদি x দুটো পার্টে ভেঙে দিচ্ছি, যদি x গ্রেটার দেন অথবা ইকুয়াল টু 0 হয়ে যায়, তখন এই যেখানে দেখো ইকুয়াল টু 0 হলে আবার ওটাই হচ্ছে, এটা তো x এর মান, এটা f of x এর মান সাপোজ, তো x এর মান যদি 0 দিই f of x ও 0 পাচ্ছি, x এর মান যদি পজিটিভ নিই f of x ও পজিটিভ পাচ্ছি, অর্থাৎ x টাই আবার পাচ্ছি, তাই না? তাহলে f of x মানে কিন্তু x, যখন কি x গ্রেটার ইকুয়াল টু 0। হ্যাঁ, যেমন 3 দিচ্ছে, 2 দিচ্ছে, এদেরকে যদি আমরা x ভাবি, তাহলে x এর মান 3 নিলে পরে 3ই পাচ্ছি, y এর মান, x এর মান 2 নিলে পরে 2 পাচ্ছি, 0 নিলে পরে 0ই পাচ্ছি, অর্থাৎ এখানে আবার xই পাচ্ছি। দেখে মনে হচ্ছে উপাদান স্থির, তাই না? f of x ইকুয়াল টু x, তখন যেটা লিখেছিলাম f of x ইকুয়াল টু x, উপাদান স্থির, যা দিচ্ছি ওটাই পাচ্ছি। 3 দিলে 3, 2 দিলে 2, 0 দিলে 0, সেজন্য f of x ইকুয়াল টু x যখন x গ্রেটার অর ইকুয়াল টু 0। কিন্তু যখন লেস দ্যান 0 হচ্ছিল তখন কি আমরা ওটা পাচ্ছিলাম? -1 দিলে তখন 1 পাচ্ছিলাম। x যদি লেস দ্যান 0 হয় তাহলে তখন আমরা কিভাবে ভাববো? x যদি লেস দ্যান 0 হয় তাহলে -1 তো ছিলই, তার সঙ্গে এক্সট্রা একটা মাইনাস আসছে, অর্থাৎ x তো আমরা দিয়েছিলাম, তার সঙ্গে একটা এক্সট্রা মাইনাস আসবে, তাহলে -x। হ্যাঁ, এইখানে একটু কনসেপ্ট এলোমেলো হয়ে যায়, মনে হতে পারে যে x এর মান তো আমরা নেগেটিভ নিলে আমরা বললাম মডিউলাস বা পরম মান অপেক্ষক মানে ও পজিটিভ দেবে সবসময়, কিন্তু এখানে তো নেগেটিভ ভ্যালু হয়ে গেল। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি ভালো করে যদি আমরা ভাবি এখানে দেখবো যে নেগেটিভ ভ্যালু কিন্তু হয়নি, কারণ একটা মানটা যদি বের করি, যেমন এটা কন্ডিশনটা খুঁজে বের করতে হবে। কন্ডিশন কি বলছে? x লেস দ্যান 0 মানে x এর ভ্যালু কত? সাপোজ -2, তো x এর ভ্যালু -2 বসাতে হবে, তখন তো এটা +2 হয়ে যাবে, তাই না? অর্থাৎ দেখে মনে হচ্ছে -x নেগেটিভ, কিন্তু -x যে আবার নেগেটিভ, তাহলে এর মধ্যে অ্যাকচুয়ালি দুটো নেগেটিভ ঢুকে আছে, সেজন্য হয়ে যাচ্ছে পজিটিভ। তাহলে f of x এর কাজ হচ্ছে এখানে যে কোনো ভ্যালু বসাও, সবসময় আমরা এখানে পজিটিভ ভ্যালুই পাবো, অর্থাৎ পজিটিভ ভ্যালু পাবো ইন দ্য সেন্স নেগেটিভ ভ্যালু পাবো না। 0 পাবো, 0 তো পজিটিভও না নেগেটিভও না, অর্থাৎ নেগেটিভটাকে রিমুভ করে দেওয়াই হচ্ছে পরম মান অপেক্ষক বা মডিউলাস অপেক্ষকের কাজ। তাহলে f of x ইকুয়াল টু x যখন x গ্রেটার ইকুয়াল টু 0, f of x ইকুয়াল টু -x যখন f of x লেস দ্যান 0, এটাকে আমরা বোঝার সুবিধার জন্য f(x) ইকুয়াল টু মডিউলাস অফ x এরকম ভাবে লিখি। হ্যাঁ, f of x ইকুয়াল টু মডিউলাস অফ x, একে ভাঙালে পরে কিন্তু এই দুটো ব্রাঞ্চ পাই আমরা অপেক্ষকের। ফার্স্ট ব্রাঞ্চে মডিউলাস অফ x মানে এর মধ্যে নেগেটিভ আছে, পজিটিভ আছে, 0 আছে। যদি 0 অথবা 0 থেকে বড় হয়, 0 অথবা পজিটিভ হয়, তখন মডিউলাস দেওয়া যে না দেওয়া তাই, কারণ মডিউলাসের কাজ তো পজিটিভ করা ছিল, তো আগে থেকে তো পজিটিভ হয়েই আছে, বা নেগেটিভটাকে রিমুভ করার কথা ছিল মডিউলাসের কাজ। তো আমরা যদি পজিটিভ নিই, 0 নিই, তাহলে তো নেগেটিভই নেই এখানে, তাহলে সেই জন্য মডিউলাস থাকাও যা না থাকাও তাই, সেই জন্য এখানে অপেক্ষকটা মডিউলাসটা আমরা তুলে দিলাম যে এখানে থাকার প্রয়োজন নেই। আর এইখানে যেটা যখন x লেস দ্যান 0 হচ্ছে তখন মডিউলাসের কাজ হচ্ছে ওই এক্সটাকে আর একটা মাইনাস দিয়ে দেওয়া, যাতে করে ও পজিটিভ হয়ে যায়। হ্যাঁ, সেজন্য আমরা দেখো মডিউলাস অফ 1 ইকুয়াল টু 1, মডিউলাস অফ -2 ইকুয়াল টু 2, মডিউলাস অফ -3 ইকুয়াল টু 3, এরকম ভাবে আমরা মডিউলাস অফ 0 সমান 0। তো এরকম ভাবে কিন্তু পরম মান অপেক্ষক বা মডিউলাস অপেক্ষককে আমরা ভেঙে ফেলতে পারি। মডিউলাস অপেক্ষককে আমরা ইন জেনারেল এরকম ভাবে লিখি, কিন্তু এইভাবেও আমরা বিভিন্ন যখন অ্যাপ্লিকেশনটা করি এর f(x) ইকুয়াল টু mod x বা মডিউলাস অফ x কে যখন অ্যাপ্লিকেশন করি তখন এই কনসেপ্টটা থাকতে হয়, তাহলে পরেই এটাকে ভেঙে অঙ্কটা করতে আমাদের সুবিধা হয়। হ্যাঁ, তো আশা করি পরম মান অপেক্ষক বা মডিউলাস অপেক্ষকটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আরও ব্যাপারটাকে গভীরভাবে ভাববে, তার কারণ এর উপরে কিন্তু অনেক প্রবলেম ধীরে ধীরে আসবে, এটা গুরুত্বপূর্ণ একটা অপেক্ষক। মডিউলাস অপেক্ষক সম্পর্কে আরও একটা দুটো কথা না বললেই নয়। মডিউলাস অপেক্ষককে তাহলে আমরা কীভাবে লিখছিলাম? f of x ইকুয়াল টু মডিউলাস অফ x। একে যদি ভেঙে ফেলি তাহলে দুটো আমরা ব্রাঞ্চ পাই, একটা x যখন x গ্রেটার অর ইকুয়াল টু 0, অর্থাৎ x এর মান যদি 0 হয় অথবা পজিটিভ হয় তাহলে একে আর পজিটিভ করার কোনো প্রয়োজন থাকে না, আগে থেকেই পজিটিভ আছে।
আর যদি এক্স এর মান লেস দ্যান 0 হয়, অর্থাৎ -1 -2 -3 হয়, তাহলে ওই মাইনাসটাকে প্লাস করতে হয়, সেই জন্য আরেকটা মাইনাস ওকে দিয়ে তখন -x হয়। হ্যাঁ, তাহলে fx এর কিন্তু fx ইকুয়াল টু যদি মডুলাস অফ x হয় তাহলে কিন্তু তার দুটো ব্যাচ হয়ে যায়, গ্রেটার ইকুয়াল টু 0 হলে সেটা x এবং লেস দ্যান 0 হলে সেটাকে আমরা ভাবি -x। এবার মডুলাসের কতগুলো প্রপার্টি আছে সেগুলো সম্পর্কে একটু আমাদের দেখে নিতে হবে। যেমন দুটো নাম্বার আছে x আর y, তাদের মাঝখানে গুণ আছে, এটার যে মডুলাস যদি থাকে, আমরা যদি মডুলাসটাকে সেপারেট করতে চাই, অর্থাৎ মডুলাস অফ x মডুলাস অফ y, তাহলে পরে কিন্তু ইকুয়াল টু চিহ্ন আমরা দিতে পারবো। অর্থাৎ সেপারেট করে দিলে পরেও কোনো ভ্যালুর কোনো চেঞ্জ আসে না, সেম সেম থাকে। এবার 2 নম্বর প্রপার্টি যেটা আছে, যদি ভাগ থাকে, অর্থাৎ x ডিভাইডেড বাই y তার মডুলাস যদি থাকে, আমরা ইচ্ছা করলে এটাকে সেপারেটভাবে লিখতে পারি, মড x ডিভাইডেড বাই মডুলাস অফ y। কিন্তু যোগ বা বিয়োগ যদি থাকে তাহলে পরে কিন্তু আর সেপারেট করে লেখা যায়, কিন্তু আর ইকুয়ালিটি কিন্তু থাকে না। হ্যাঁ, যেমন x প্লাস ওয়াই তার মডুলাস যদি থাকে, আমরা এখানে মড x আর মড y আলাদা করে প্লাস চিহ্ন দিই, তখন দেখা যায় এর সঙ্গে ওটা একটা চেঞ্জ আসে। একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই। সাপোজ ভাবছি x এর ইকুয়াল টু 1, y ইকুয়াল টু -2, তাহলে দেখি x প্লাস ওয়াই কত হচ্ছে 1 -2 -1। তাহলে এবার লেফট হ্যান্ড সাইড যদি ভাবি x প্লাস ওয়াই তার মডিউলাস আছে, তাহলে -1 এর মডিউলাস, তাহলে সেটা হয়ে গেল 1। এবার রাইট হ্যান্ড সাইডটা দেখার চেষ্টা করছি, তাহলে মড x প্লাস মড y এই ভ্যালুটা কত হচ্ছে, মড x মানে x এর ভ্যালু 1, y এর ভ্যালু -2, তাই না? তাহলে মডুলাস অফ 1 মানে তো 1, মডুলাস অফ -2 মানে মাইনাস অফ -2 মানে মাইনাসে মাইনাসে +2 হলো, তাহলে হয়ে গেল 3। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডের থেকে রাইট হ্যান্ড সাইড পার্টটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাই না? একটা এক্সাম্পল দিলাম, সবসময় ওই পার্টটা বড় হবে, কিন্তু দুটোই সেম নিতাম। যদি x এর ভ্যালু যা নিতাম, y এর ভ্যালু তা নিতাম। যেমন x ইকুয়াল টু আমরা নিচ্ছি -1, y ইকুয়াল টু নিচ্ছি -1, তাহলে x প্লাস ওয়াই কত হবে, x প্লাস ওয়াই -1 তাহলে হবে -2, মডিউলাস অফ যদি x প্লাস ওয়াই নিই তাহলে মডিউলাস অফ -2 মানে হয়ে যাবে ভ্যালু 2। এবার যদি এখানে দেখি রাইট হ্যান্ড সাইডটা মড x প্লাস মড ওয়াই, তাহলে এর ভ্যালু তো -1, x এর ভ্যালু, y এর ভ্যালু তো -1, তাহলে -1 এর মডুলাস করলে 1, -1 এর মডুলাস করলে 1, 1 + 1 2, তাহলে 2 হচ্ছে। দেখো দুটো কিন্তু সেম ভ্যালু দিচ্ছে, তাই না? অর্থাৎ ইকুয়ালিটিও কিন্তু হোল্ড করতে পারে, ইকুয়ালও হতে পারে। সেই জন্য মড x প্লাস ওয়াই লেস অর ইকুয়াল টু মড x প্লাস মড ওয়াই, অর্থাৎ প্লাসটাকে যদি সেপারেট করে দিই তাহলে পরে কিন্তু রাইট হ্যান্ড সাইডটা বড় হয়ে যায়। হ্যাঁ, আরেকটা প্রপার্টি আছে, এই প্রপার্টিটা আমাদের মনে রাখতে হবে, যদি এরকম থাকে x মাইনাস ওয়াই তার মডিউলাস, এটাকেও আমরা এরকমভাবে লিখতে পারি মড x প্লাস মডিউলাস অফ ওয়াই। হ্যাঁ, এটাকে এরকমভাবে ভাবতে পারি যে x প্লাস ওয়াই প্লাসের থেকেই তো ও বড়, তাহলে মাইনাসের থেকে তো বড় হবেই, এরকমভাবে আমরা ভাবতে পারি। এখানে কিন্তু সেপারেট করে দিলে কিন্তু মাইনাস কিন্তু আর লেখা যাবে না, মাইনাসের থেকে কিন্তু বড় এরকম বলা যায় না। সেই জন্য মড x প্লাস ওয়াই লেসার ইকুয়াল টু মড x প্লাস মড ওয়াই, মড x মাইনাস ওয়াই লেসার ইকুয়াল টু মড x প্লাস মড ওয়াই। হ্যাঁ, এই প্রপার্টি মড x প্লাস ওয়াই লেসার ইকুয়াল টু মড x প্লাস মড ওয়াই, এটা কিন্তু অনেক জায়গাতে কাজে লাগে। হ্যাঁ, গুণের ক্ষেত্রে সেপারেট করা যায়, ভাগের ক্ষেত্রে সেপারেট করা যায়, অর্থাৎ ইকুয়ালিটি থাকে সেপারেট করলেও। এক্ষেত্রেও তো সেপারেট করেছি, কিন্তু ইকুয়ালিটির পাশাপাশি একটা ইনইকুয়ালিটিও চলে আসছে, অসমীকরণও চলে আসছে। হ্যাঁ, গ্রেটার দ্যান লেস দ্যান এই ব্যাপারগুলো চলে আসছে। তো আশা করি আজকের যে ক্লাসে যে আলোচনাগুলো হলো সেই আলোচনাগুলো তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসেই সম্পূর্ণ জিনিসটা কমপ্লিট করা গেল না, এর পরবর্তীতে আমরা আরেকটা ক্লাস করব। আশা করি সেই ক্লাসে বাদবাকি যে টপিকটা আছে, আরও কিছু অপেক্ষকের সঙ্গে আমাদের পরিচিত হতে হবে, সেগুলোও খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ অপেক্ষক, যেগুলো আমাদের পরবর্তীতে কাজে আসবে, বিভিন্ন জায়গাতে আসবে, অপেক্ষকগুলোর উপস্থিতি আসবে। তো আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।